অনেক ধন্যবাদ। আর প্রথমে দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আপনারা জানেন যে আমরা যারা বিশেষ করে সাংবাদিকতা করি, শনিবার দিন হচ্ছে একটা মিটিং ডে, যে সারা মাসের সারা সপ্তাহের যা কিছু প্রয়োজন শনিবার দিন খুব সিরিয়াসলি, মাঝে মধ্যে হালকা মিটিং হয়, মাঝে মধ্যে সিরিয়াস মিটিং হয়। আজকে সিরিয়াস মিটিং পড়ে গেছে, এই জন্য আমাকে যেতে হবে, আমি খুবই দুঃখিত। শুরুতেই বলি যে প্রথম কথা এইভাবে বলা যায় যে বাংলাদেশে যে পরিমাণ ব্যাংক দেওয়া হয়েছে তাতে কিছু ব্যাংক চলবে না, এটা আমরা আগে থেকেই জানতাম, এবং কিছু ব্যাংক চলতে দেওয়া হয় নাই খুব সুপরিকল্পিতভাবে, মানে লুটপাটের মাধ্যমে। সুতরাং একটা পর্যায়ে এসে ব্যাংকগুলো যে ধসে পড়বে, ব্যাংকগুলোকে বাঁচানো যাবে না, এটা অবধারিত ছিল। সময়টা কবে সেটা নিয়ে হয়তো আমরা আলোচনা করতে পারতাম। সুতরাং এই ঘটনা ঘটবে, কিছু ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে যাবে। এখন সেই ব্যাংকগুলোকে আমরা কি করব? প্রথমত হয় একদমই বন্ধ করে দেওয়া, অথবা সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে সারা বিশ্বে যেটা প্রচলিত, সেটা হচ্ছে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন। সুতরাং আমরা মার্জারের দিকে গিয়েছি। আমরা ব্যাংক বন্ধ করার বদনাম আমরা কেউ নিতে চাই নাই। হ্যাঁ, যে আপনি যদি দেখেন যে গত 2022-23 সালে যখন খুব বেশি বারবার বলা হচ্ছিল যে আমানতকারীরা টাকা তুলে নিচ্ছে, ইসলামী ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে, সালম বা তারা এসে ভল্ট থেকে টাকা তুলে নিচ্ছে, প্রচুর টাকা পাচার হয়ে গেছে, তখন কিন্তু আমানতকারীরা অনেকেই টাকা উইথড্র করা শুরু করেছিলেন। তখন আপনি যদি দেখেন যে একটা বাংলাদেশ ব্যাংক প্রায়, আমার মনে আছে 2022 সালের নভেম্বরে, 13 বা 20 নভেম্বরে তার একটা বিশাল একটা বিজ্ঞপ্তি প্রচার করেছে, জরুরি বিজ্ঞপ্তি, যে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে কোনো সমস্যা নেই। আপনি এখনও যদি বাংলাদেশ ব্যাংকের সাইটে যান, ওই প্রেস লিস্টটা বা ওই বিজ্ঞপ্তিটা পাবেন, যে কোনো ধরনের বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে কোনো সমস্যা নেই, সবগুলো ব্যাংকও ভালো অবস্থায় চলতেছে, আমানতকারীদের স্বার্থ পুরো সুরক্ষা অবস্থায় আছে, এবং যেগুলো আজ চলছে সেগুলো সব গুজব, এবং বাংলাদেশে 51 বছরে কোনো ব্যাংক বন্ধ হয় নাই, ভবিষ্যতে বন্ধ হবে না, ব্যাংকিং সেক্টরে কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওই সময়কার আমাদের আশ্বাসবাণী, বেশি আমানতকারীদের। অর্থাৎ আমরা বাস্তবতা থেকে সবসময় দূরে ছিলাম, কিন্তু প্রকৃত অবস্থা আমরা কম বেশি সবাই জানতাম। বাংলাদেশ ব্যাংক যে জানতো না তাও না, কিন্তু তারা ছিল রাজনীতিকরণের কাছে অসহায় বা তাদের সঙ্গী, দুইটাই। সুতরাং একটা পর্যায়ে এসে ব্যাংক মার্জারের ব্যবস্থা করলেন আহসান এস মনসুর, তিনি যখন গভর্নর হলেন। এর আগে কিন্তু আপনাদের মনে আছে আব্দুর রউফ তালুকদার যখন ছিলেন, তখন তিনি একটা মার্জারের একটা পরিকল্পনা করেছিলেন। সেটা হচ্ছে যে একটা ব্যাংকের সঙ্গে আর একটা ব্যাংক একটা জোর করে নিজেরা সিলেক্ট করে দিয়েছিলেন, যে অমুক ব্যাংক তমুক ব্যাংকের সঙ্গে মার্জ করবে, সিটি ব্যাংক করবে বেসিক ব্যাংকের সাথে, এক্সিম ব্যাংক করবে পদ্মা ব্যাংকের সাথে, এরকম কিছু ব্যবস্থা করেছিলেন। সেটার কার্যকর হয় না, এর মধ্যে সরকার পতন হয়ে গেছে। তখন এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছিল, যে প্রথম কথা হচ্ছে জোরপূর্বক মার্জার আসলে ফল দেয় কিনা, এটা একটা বিষয়। এবং জোরপূর্বক মার্জার যে পৃথিবীতে হয় না তাও না। আমরা জানি যে 1997-98 দিকে ইস্ট এশিয়ান ক্রাইসিসের সময় বিশেষ করে, তখন হচ্ছে যে আর্থিক খাতে ব্যাংকিং খাতে মার্জার সবচেয়ে যদি বড় উদাহরণ দেওয়া হয়, তখনই আসলে সবচেয়ে বড় মার্জারের ঘটনা ঘটেছিল। সাউথ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড, এই প্রত্যেকটা দেশ কিন্তু আর্থিক খাতকে সুসংগঠিত করেছিল। এবং ওই সুযোগ নিয়ে আপনি যদি দেখেন যে ওই সুযোগ নিয়ে তারা বড় ধরনের রিস্ট্রাকচার করেছিল ব্যাংকিং সেক্টরে। রিস্ট্রাকচার করার কারণে কিন্তু আজকে সাউথ কোরিয়ার যে উত্থান, সেটার পিছনে এই আর্থিক খাতকে সুসংগঠিত করার একটা বড় কারণ আছে। মালয়েশিয়া খুব ভালোভাবে কাজ করেছিল আইএমএফের কোনো ধরনের কোনো সহায়তা না নিয়েই। ইন্দোনেশিয়া বা জাপান, থাইল্যান্ড এরাও কম বেশি এই কাজগুলো করেছিল। সুতরাং আমাদের সামনে খুব বড় উদাহরণ আছে 1997-98 সেই আর্থিক খাতের ইস্ট এশিয়ান ক্রাইসিসের উদাহরণগুলো আমাদের সামনে খুব বড়োভাবে আছে। তখন কিন্তু এই মার্জার সফল হওয়ার কিন্তু কতগুলো সূত্র আছে। তারা যে সূত্রগুলো পালন করেছিল, আমরা তো বাংলাদেশ সেখান থেকে বের হয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারবো না। কারণ তারা যে মোট 3টা কাজ করেছিল, যদি এইভাবে বলি খুব সরাসরি, সেটি হচ্ছে যে একটা হচ্ছে যে ওরা আলাদা 3টা প্রতিষ্ঠান বা 3টা কোম্পানি গঠন করেছিল, 3টা ব্যবস্থা নিয়েছিল। একটি হচ্ছে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করেছিল। সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাজ ছিল ওই ব্যাংকগুলোকে কীভাবে রিস্ট্রাকচার করবে সেটা ঠিক করা। আর একটা কোম্পানি গঠন করেছিল, সেটা হচ্ছে যে খেলাপি ঋণ যেগুলো আছে, সেই ব্যাড লোন, খেলাপি নেই, সেগুলোকে আলাদা করে ওইগুলো আদায়ের জন্য আর একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে ওই ব্যাংক থেকে খেলাপি ঋণ পুরো আলাদা করা। কারণ
80% 90% খেলাপি ঋণ নিয়ে একটা ব্যাংক সফল হয়ে যাবে মার্জার করলেই, এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং তারা খেলাপি ঋণ আলাদা করার জন্য আলাদা একটা কোম্পানি করেছিল। সেই কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই খেলাপি ঋণ আদায় করবা না কী করবা তোমরা ঠিক করো। সেকেন্ড। আর থার্ড যেটা করেছিল সেটা হচ্ছে যে আমানতকারী স্বার্থ রক্ষা তার আলাদা একটা কর্পোরেশনের মতো করেছিল। তো তাদের কাজ হচ্ছে যত আমানতকারী আছে তাদের কিভাবে রক্ষা করা যায়, তাদের টাকা কীভাবে ফেরত দেওয়া যায়। সুতরাং 3টা সেপারেট কোম্পানি, কিন্তু এই 3টা সেপারেট কোম্পানিকে আলাদা করে দিয়ে একটা কোম্পানির কাজই ছিল রিস্ট্রাকচার করা, তারা সঠিকভাবে রিস্ট্রাকচার করতে পেরেছে। আর একটা কোম্পানি যারা খেলাপি ঋণ আদায়ের ব্যবস্থা করতে দায়িত্ব ছিল, তারা 80 থেকে 90% খেলাপি ঋণ আদায় করেছিল। আরেকটা হচ্ছে আমানতকারীদের স্বার্থ রক্ষা, তারা আলটিমেটলি শেষ পর্যন্ত সময় নিয়েছে, করতে পেরেছে। সুতরাং মানে কীভাবে সফল হওয়া যায় তার কিছু উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনে আছে। যে উদাহরণ নাই পৃথিবীতে, যেটা আমরা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে 2টা দুর্বল ব্যাংক একসাথে করে সফল করাটা খুব কঠিন কাজ, এবং সেটার পিছনে যে পরিমাণ শ্রম দিতে হবে, যে পরিমাণ ওই যে আমি বললাম যে বিভিন্ন সংস্থা করতে হবে, সংস্থা করে টোরে একটা মানে বড় কাজ করতে হবে, সেখানে 5টা দুর্বল ব্যাংক একসাথে মিলে সফল হবে, এইটা খুবই মানে দূরবর্তী আকাঙ্ক্ষা, দূরবর্তী কল্পনা, দূরবর্তী আশা। হ্যাঁ, আমার মনে হয় না যে পৃথিবীতে 5টা দুর্বল ব্যাংক একসাথে করে একটা সবল ব্যাংক করবে, এইটা সফল হওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিতে, আমার অভিজ্ঞতা থেকে বুঝি, সারা বিশ্বের এক্সপিরিয়েন্স থেকে বুঝি, এটা অসম্ভব। মানে সেটা করতে গেলে আবারও বলি যে অন্যান্য বিশ্বের যে উদাহরণগুলো আছে সেইটা যদি ফলো করা হয়, আপনি দেখবেন যে ব্যাংক রেজুলেশন যে করা হয়েছে আইনটা, সেই আইনের মধ্যে একটা ডিস্ট্রেসড ওই খেলাপি ঋণ ম্যানেজ করার জন্য একটা আলাদা কোম্পানি গঠন করার কথা বলা আছে, কিছু কথা বলা আছে, কিন্তু সেই উদ্যোগটা তো আমরা এখনও দেখি নাই। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা, যে খেলাপি ঋণ আলাদা করে আমরা আদায় করব, সেগুলো তো পাচার হয়ে গেছে। সেই খেলাপি ঋণ কই পাবো আমরা? হ্যাঁ, সেটা আমরা আদায় করবো, কীভাবে আদায় করবো? সেটা আদায় করতে গেলে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যেতে হবে, এবং সেটা অত্যন্ত দুরূহ কাজ, অত্যন্ত সময় সাপেক্ষ কাজ। কারণ ওই টাকা বাংলাদেশ থেকে গেছে সেইটা প্রমাণ করা থেকে শুরু করে সেই আইন আদালত, যে দেশে গেছে সেই দেশের সঙ্গে চুক্তি করা, সেই দেশের আদালতকে আইন অনুযায়ী কাজ করা, তাদের কনভিন্স করা, তাদের প্রমাণ দেওয়া, মানে এটা একটা লম্বা কাজ। সুতরাং ওই যে বাংলাদেশ বলছে যে বিভিন্ন কোম্পানির সাথে তারা চুক্তি করে তারা যে টাকা আদায় করবে তার বড় অংশ তারা পাবে, এরকম নানান ধরনের উদ্যোগের কথা বলা হচ্ছে। অত্যন্ত দুরূহ কাজ এবং খুবই সময় সাপেক্ষ কাজ। সুতরাং এইটা আমার মনে হয় না যে খুব ভালো খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে আমরা খুব সফল হতে পারবো বলে অন্তত মানে আমার মনে হচ্ছে না। এরকম যখন অবস্থা যে আমানতকারীরা অস্থির হয়ে গেছে, বিশেষ করে সরকার পরিবর্তনের কারণে তারা মনে করেছিল যে এখন মনে হয় তাদের জন্য আরও সহজ হবে টাকা পাওয়া, জিনিসটা তো সরকারের হাতে পুরোটা নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এইটা করতে গেলে যে পরিমাণ অর্থ দরকার, সেই অর্থ সরকার কি বাজেট থেকে দিবে? বাজেট থেকে দিলে সেই টাকাটা কি জনগণের ট্যাক্স থেকে যাবে? কেন যাবে? এই দায় পুরো সরকারের, এই দায় বাংলাদেশ ব্যাংকের। সেই দায় এখন সারা বাংলাদেশের মানুষ কেন বহন করবে? সুতরাং যারা দায়ী সেটা শুধু যে খেলাপি যারা আছেন, যারা টাকা পাচার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটা বিষয়, যারা এটার সঙ্গে জড়িত তাদের মানে নিয়ন্ত্রক পর্যায়ে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটা জরুরি। তা না হলে একটা এক্সাম্পল তৈরি হবে না। কারণ আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক কীভাবে সহায়তা দিয়েছে এই 5 ব্যাংক থেকে, আরও একাধিক ব্যাংক থেকে অর্থ তুলে নেওয়ার ক্ষেত্রে বা লুটপাট করার ক্ষেত্রে। শুধু সেটা একটা বিষয়, জবাবদিহি এবং দায়বদ্ধতা তৈরি করা জরুরি। সুতরাং এখন আমাদের দরকার হচ্ছে যে আইনটা করা হয়েছে সেই আইনের বাইরে এসেও যারা সত্যিকারে দায়ী, সেটা সেন্ট্রাল ব্যাংক হোক বা সরকার হোক, সেই জবাবদিহিটা কীভাবে করবে ভবিষ্যতের জন্য, যে ফার্দার যাতে এই ধরনের ঘটনা না ঘটে, নিয়ন্ত্রণ সংস্থা কীভাবে কাজ করবে সেগুলো যেমন ঠিক করা জরুরি। আর শেষে এসে এটা খুব দরকার। আর সব শেষে যদি বলি যে আমাদের বিষয়ে আলোচনা, যে মানে কাহিনীর নতুন টুইস্ট, যে হঠাৎ করে আমরা দেখলাম যে সংশোধন করা হলো, সংশোধনের মধ্যে বেশ কিছু ধারা যুক্ত করে দেওয়া হলো। প্রথম প্রশ্ন হচ্ছিল আমরা যারা সাংবাদিকতা করি, যে আমরা জানি যে বাছাই কমিটি করা হয়েছিল, সেই কমিটিতে বাংলাদেশ ব্যাংক বা অন্য যারা ছিলেন তারা কিন্তু কেউ এতে সম্মত ছিলেন না, এবং এই ধারাগুলো হঠাৎ করে এসে নাজিল হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে ব্যাংক কোম্পানি যখন আইন গত সংসদে পাশ হয়, হ্যাঁ,
হঠাৎ করে বাছাই কমিটির যখন যাবে, যে কিছু ধারা যখন চেঞ্জ হয়, সংশোধন হয়, যে পরিবারতন্ত্র কতজন সদস্য থাকবে, তারা কিভাবে করবে, হঠাৎ করে দেখা গেল যে আসান হল টিটু, যে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের, তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন যে কিছু সংশোধন আনা দরকার। এবং সেই সংশোধন আনা, একজন এমপি দাঁড়িয়ে বললেন সংশোধন আনা দরকার, শেষ পর্যন্ত সেটা বাছাই কমিটিতে পাঠানো হলো এবং সেই সংশোধনই পাশ হয়ে গেল। এবং সেখানে পুরোটা হচ্ছে পরিবারতন্ত্র কীভাবে কায়েম করা হয়, পুরো জিনিসগুলো ওইভাবে ঢুকিয়ে দেওয়া হলো। এবং পুরো বিলের ওই অংশটুকু তারা মানে ব্যাংকের মালিকদের পক্ষ থেকে লিখে দেওয়া হয়েছিল, তারা নিজেরা লিখে দিয়েছিলেন যে এইভাবে এটা যুক্ত করা হোক, সেইভাবে করা হচ্ছে। এখানেও আমরা যতটুকু জানি, এখানেও কিছু জিনিস তৈরি করে এসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা প্রশ্ন, কেন ঢুকিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই আমরা সুযোগটা কেন রাখলাম। হ্যাঁ, যে কোনো আইনে একটা এক্সিট থাকা ভালো, হ্যাঁ, যে কোনো বিষয়ে এক্সিট একটা পয়েন্ট থাকা ভালো, কিন্তু যখন সিগন্যালটা যখন মনে হয় যে এক্সিট দেওয়ার একটা উপলক্ষ হচ্ছে কাউকে ফেভার করা কি না, আমরা এখনও জানি না। যে আবার যারা লুটপাটের সঙ্গে জড়িত তাদের আবার ফিরে আনার একটা সুদূর প্রসারী, আজকে না হোক একটা সময়, যে আচ্ছা দিন আয়েগা যখন বলে না ইন্ডিয়ান ইলেকশনে, হ্যাঁ, সেই একটা সময় আসবে যে যখন আপনারা অনেক কিছু ভুলে যাবেন, অনেক কিছু স্বাভাবিক হয়ে যাবে, যেটা এখন আমাদের মনে হচ্ছে অসম্ভব, তখন সেইটাই মনে হবে না, এটা তো করা সম্ভব। তারা কি দোষ করেছিল, তারা এসে এখনও দেখবেন যে আলোচনা হয় যে এমপ্লয়মেন্ট, তারা এত হাজার কোটি টাকা এমপ্লয়মেন্ট করে, এত ইনভেস্টমেন্ট করেছে, হ্যান ত্যান ইত্যাদি, তাদের তো প্রোটেকশন দেওয়া দরকার। সুতরাং একটা সময় হয়তো আমরা ভুলে যাব, 5 বছর 7 বছর পরে মনে করবো যে না, তাদের আসলে বাংলাদেশে দরকার। হ্যাঁ, সাউথ কোরিয়া যেমন ধরেন ক্রাইসিস হলেই তারা বড় যেমন স্যামসাংয়ের ক্ষেত্রে যেটা করেছিল, যে তারা আত্মসাৎ বা নানান ধরনের অপকল্পের সঙ্গে জড়িত ছিল, তখন প্রেসিডেন্ট এসে বলেছিল তোমরা দেশের নাগরিক, তোমরা দেশপ্রেমিক, তোমাদের মাফ করে দিচ্ছি, তোমরা দেশের হয়ে কিছু কাজ করো। স্যামসাংয়ের মতো কোম্পানি দেশের হয়ে কাজ করে আসলেই কোরিয়াকে হেল্প করেছিল। কিন্তু আমরা যদি এখানে যারা আছে তাদের যদি আমরা এই আশা করি যে তাদের বলি যে তোমরা আসো, এসে সব কিছু ঠিকঠাক করে দাও, তোমরা বাংলাদেশকে মানে ইনভেস্টমেন্টে সাগরে ভাসিয়ে দাও, হ্যাঁ, এবং তারা এসে সব কিছু করে ফেলবেন, এটা আশা করার অন্তত আমি নিজের চোখে দেখি না। সুতরাং এই উদ্দেশ্যটা নিয়ে প্রশ্ন উঠেছে, যখন আপনি উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে তখনই পুরা প্রক্রিয়া নিয়েই আপনার সন্দেহ দেখা দেবে। হ্যাঁ, সন্দেহ দেখা দেবে এবং সেই সন্দেহ দেখা দিয়েছে, এবং এই কারণে কিন্তু ব্যাংকিং সেক্টরে এক ধরনের অস্থিরতা অলরেডি শুরু হয়ে গেছে। মানববন্ধন হচ্ছে, পাল্টা মানববন্ধন হচ্ছে, দখলের কথা বলা হচ্ছে, পাল্টা দখলের কথা বলা হচ্ছে, এগুলো সবই হচ্ছে এই সিগন্যালের একটা রেজাল্ট। সুতরাং আপনি যখন একটা খারাপ সিগন্যাল দিবেন তখনই এটা নিয়ে নানান ধরনের সন্দেহ দেখা দিবে, এবং সন্দেহ করার মতো যৌক্তিক কারণ যখন থাকে তখন পুরো প্রক্রিয়াটা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সেই আশঙ্কা থেকেই আমি আমার আজকের বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।